আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আমার প্রিয় আমার সেকশনের প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আম, তোমাদের সাথে প্রতিদিনই দেখা হচ্ছে। তোমাদের ক্লাসগুলোতে আমি ভিজিট করছি। গতকালকে প্রেজেন্ট নিতে পারিনি, আজকে প্রেজেন্ট নেওয়া হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কারণ হলো একজন শিক্ষক যখন ক্লাসে জয়েন করেন বা ক্লাস নেন, তখন সেটার পিছনে অনেক সময় ওনাকে ব্যয় করতে হয়। একই কথা আমার জন্য প্রযোজ্য। অনেক লেখা লিখতে হয়, অনেক স্টাডি করতে হয়, অনেক তথ্য দিতে হয়, স্টুডেন্ট কি প্রশ্ন করতে হয় সেই সংক্রান্ত ready থাকতে হয়। তো সুতরাং তোমাদেরকে রেগুলার ক্লাসে উপস্থিত থাকতে হবে, ক্লাসগুলোকে রিয়েলাইজ করতে হবে। একটা ক্লাস বা একটা লেকচার স্কিপ করা মানে হচ্ছে তোমার জন্য অনেক বড় হুসট, মানে অনেক বড় বাধা সৃষ্টি হয়ে দাঁড়াবে। আর পরে আর বলার সুযোগ থাকবে না যে স্যার আমি তো ফেল করলাম, 1 মার্ক কম পেয়েছি, বাড়িয়ে দেন, এ ধরনের কোনো কথা বলার সুযোগ থাকবে না। তো আমরা আলোচনা করছিলাম ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের 5ম অধ্যায়, যৌথ মূলধনী ব্যবসায়। এবং এই প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়। এই অধ্যায়ের অনেকগুলো ক্লাস, আমাদের প্রায় 8 থেকে 9টা ক্লাস নিতে হয় এই অধ্যায়টি শেষ করতে। তো আমরা অনলাইন ক্লাসে আমরা 5টি ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। গত ক্লাসে আমাদের এই অধ্যায়ের প্রথম ক্লাস হয়েছিল, ঠিক আছে? তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোম্পানি সংগঠনের শ্রেণীবিভাগ ও কোম্পানির গঠন পদ্ধতি। গতদিনের আলোচনা থেকে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। নেক্সট দিন আমরা আলোচনা করব স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী, বিবরণ পত্র। খুবই গুরুত্বপূর্ণ। মানে এটার একটা লেকচার যদি কোনো স্কিপ করো, পরের দিন গিয়ে তোমার বোঝা মুশকিল হয়ে যাবে। সুতরাং আজকের মানে প্রত্যেকটি লেকচার গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। তাহলে কোম্পানি সংগঠনের শ্রেণীবিভাগ এবং কোম্পানির গঠন পদ্ধতি, গঠন প্রণালী, এই দুটি বিষয়ে আজকে আলোচনা করব। আমরা গতদিন আলোচনা করেছি যৌথ মূলধনের ব্যবসা কাকে বলে, যৌথ মূলধনের ব্যবসা আইনের ইতিহাস, বৈশিষ্ট্য এবং সুবিধা সমূহ। রাইট? সবাইকে রেডি প্রশ্নের উত্তর দিবার জন্য? হ্যাঁ, জি স্যার। জি স্যার। ওকে, তাহলে একটু প্রশ্ন করি, সেটা উত্তর তোমাদেরকে দিতে হবে। মোহাম্মদ সরকার, মোহাম্মদ জি সরকার, স্যার। বলো পৃথিবীর প্রথম যৌথ মূলধনী কোম্পানি আইন কত? কোম্পানি পৃথিবীর আইনের প্রথম যৌথ ইতিহাস। মূলধনী আইন, হ্যাঁ, যৌথ মূলধনী আইন কত? মানে স্যার 1850। 1850। মাহাদি, বলো Yes, sir. প্রথম যৌথ মূলধনী কোম্পানি আইন কত? রোহান, রোহান বলো। স্যার 1844 সালে ব্রিটিশ যৌথ মূলধনী কোম্পানি আইন। 1844 ব্রিটিশ যৌথ মূলধনী কোম্পানি আইন 1844 প্রবর্তন করা হয়। শাহল, কাজী শাহল, বলো 1844 এর পরে কোন কোম্পানি আইন প্রবর্তন করা হয়? 1844 সালের পরে ভারতীয় উপমহাদেশে প্রথম যৌথ মূলধনী কোম্পানি আইন পাশ হয় কত সালে? ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে প্রথম যৌথ মূলধনী কোম্পানি আইন পাশ হয় কত সালে? 1850। 1850। সিয়াম, বলো। এরপরে একেবারে ভারতের আলাদা করে আইন পাশ করে ওই 1850 সালে আইনটাকে সংশোধন করা হয় কত সালে ভারতীয় উপমহাদেশে? 1913 স্যার। 1913। তারপরে হচ্ছে নজরুল, নজরুল, ইয়েস স্যার। বাংলাদেশের যৌথ মূলধনী কোম্পানি আইন কত? 1994। 1994। শরীফ, সাফিফ, সাফিফ বলো। জি স্যার। 1994 সালের আগে বাংলাদেশে কোন আইন প্রচলন ছিল? স্যার ভারতীয় উপমহাদেশের আইন। হ্যাঁ, কত সাল? কত? 1913। 1913। গুড, থ্যাংক ইউ। এবার অনন,
অনন, জি স্যার। বলো যৌথ মূলধনী কোম্পানির 5টা বৈশিষ্ট্য বলো। যৌথ মূলধনী কোম্পানির 5টা বৈশিষ্ট্য বলো। এই না পারলে ঝটপট বলবে, সময় নষ্ট করার কোনো সুযোগ নেই তোমার। স্যার আমি বলি, হ্যাঁ বলো দেখি। সীমাবদ্ধ দায়, বিধিবদ্ধ দায়িত্ব, কৃত্রিম ব্যক্তিসত্তা, আইন সৃষ্ট প্রতিষ্ঠান ও সদস্য সংখ্যা। হ্যাঁ এরকম আরো অনেকগুলো আমরা বৈশিষ্ট্য বলতে পারি। ঝটপট, এগুলো কি মুখস্থ করার বিষয়? এগুলো তো বুঝার বিষয়, আর বুঝিয়ে বলেছি। এটি একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান, এটি একটি চিরন্তন অস্তিত্ব, এটি কৃত্রিম ব্যক্তিসত্তা রয়েছে, সদস্য সংখ্যা কোম্পানি ভেদে ভিন্ন ভিন্ন রয়েছে, ব্যবস্থাপনা ভিন্ন রয়েছে, তারপর হচ্ছে শেয়ার হস্তান্তর যোগ্যতার বিষয়ে কিছু সীমাবদ্ধতা, সুযোগ সুবিধা সীমাবদ্ধতা রয়েছে। তারপরে প্রতিষ্ঠান অনেক বড়, মূলধনের পরিমাণ অনেক বেশি, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। কত বিষয় বস্তুগুলো নিয়ে আমরা যৌথ মূলধনের কোম্পানির বৈশিষ্ট্য বলতে পারি। স্যার কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কি বোঝায়, এটা একটু ডিটেইলস আলোচনা করলে ভালো হয়। কৃত্রিম ব্যক্তিসত্তা মানে ব্যক্তি না হয়ে ব্যক্তির মতো আচরণ করতে পারার অধিকার দেওয়া। ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আচরণ করা, অর্থাৎ কোম্পানি তার নিজ নামে অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পারবে, তার লেনদেন করতে পারবে, মামলা মোকদ্দমা করতে পারে, পাওনা আদায় করতে পারবে, ঠিক আছে, ইত্যাদি বিষয়গুলো। এই অধিকারগুলো একটা কোম্পানিকে দেওয়া, অর্থাৎ এই কাজগুলো একজন ব্যক্তি করতে পারে, আর ব্যক্তির এই কাজগুলি কিন্তু একটি কোম্পানি নিজ নামে করে থাকে, তাই কোম্পানিকে কৃত্রিম ব্যক্তিসত্তা বলা হয়েছে। এরপরে আর কারো প্রশ্ন আছে? সময় কম বাবা, তাড়াতাড়ি বলো। ওকে, তাহলে কোম্পানির আমরা গতদিনে আলোচনা করেছি, কোম্পানি হলো একটা আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, এমন একটা ব্যবসা সংগঠন যা আইনের অধীনে গঠিত ও পরিচালিত, যেখানে শেয়ার ক্রয়ের মাধ্যমে এর মালিকগণ অর্থ বিনিয়োগ করে থাকেন। বাংলাদেশের কোম্পানি আইন 1994। তো এই কোম্পানির দেখো যে 1994 সালে কোম্পানি আইন বর্তমানে প্রচলিত। তাহলে 1994 সালের আগে পৃথিবীতে প্রথম কোম্পানি আইন 1844। তার পূর্বে কি কোনো কোম্পানি ছিল না? অথচ বলা হচ্ছে যে 1750 থেকে 1850 এই সময় শিল্প বিপ্লব আর বড় বড় প্রতিষ্ঠানগুলোর আবির্ভাব হয় ওই শিল্প বিপ্লব কালে। তাহলে ওই সময় বড় বড় প্রতিষ্ঠানগুলো আবির্ভাব হয়েছে, তাহলে কিভাবে হয়েছে? তখন তো আইন ছিল না। তাহলে সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। আর বাংলাদেশে যে সকল বড় বড় কোম্পানি রয়েছে সবগুলোই কি আমাদের কোম্পানি আইন 1994 সালে আইন অনুযায়ী গঠিত? অন্য কোনো প্রতিষ্ঠান নেই? সেগুলো এখন দেখার বিষয় রয়েছে। তো এর উপর ভিত্তি করে অনেক ধরনের আমাদের কোম্পানি সংগঠন প্রতিষ্ঠান রয়েছে। একটা হলো সনদপ্রাপ্ত কোম্পানি, 2 নম্বর বিধিবদ্ধ কোম্পানি, তাই না? সনদপ্রাপ্ত কোম্পানি, বিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, অনিবন্ধিত কোম্পানি এবং অন্যান্য কোম্পানি, এইভাবে ভাগ করা হয়েছে। কি বোঝা গিয়েছে? তো প্রথমত সনদপ্রাপ্ত কোম্পানি কাকে বলে? যে 1844 হচ্ছে প্রথম কোম্পানি আইন। বিশ্বের আর কোনো আইন ছিল 1844 এর আগে? না স্যার। না, তাহলে 1844 এর আগে আর কোনো আইন ছিল না। তাহলে কিন্তু তখন কোম্পানি ছিল। ওই সময়ের কোম্পানিগুলো কি হয়েছে, ওই সময় রাজা বাদশাহ যারা ছিল তাদের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে, সার্টিফিকেট নিয়ে ওরা ব্যবসা করত। তো 1844 সালের আগে যে সকল কোম্পানি গঠিত হয়েছে রাজা বাদশাদের অনুমতিপত্র বা সনদ নিয়ে, সেই সকল কোম্পানিকে সনদপ্রাপ্ত কোম্পানি বলা হয়। এখন কোন সনদপ্রাপ্ত কোম্পানি আছে বলো তো দেখি? এখন এই সময় না, কারণ হচ্ছে আমাদের আইন রয়েছে, কোম্পানি আইন রয়েছে, সুতরাং আলাদা করে সনদ নেওয়ার দরকার নেই। এজন্য বলা হচ্ছে যে 1844 হচ্ছে বিশ্বের প্রথম কোম্পানি আইন, এর পূর্বে কোনো আইন ছিল না। তাহলে ওই সময় যে সকল কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে তার আগে, তাহলে সেই কোম্পানিগুলো কি হয়েছে, যে রাজা বাদশাহ ওই সময় যারা সরকার প্রধান ছিল, তো তাদের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে ওরা একটা সনদ নিয়ে ব্যবসা কোম্পানি গঠন করেছিল। তো সেই কোম্পানিগুলোকে বলা হয় সনদপ্রাপ্ত কোম্পানি। তোমরা কি বুঝতে পেরেছো? এই সনদপ্রাপ্ত কোম্পানির কথা যদি বলি, তোমরা তো নিশ্চয়ই জানো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনেছো না? ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন
ব্রিটিশরা শাসন করত। আমাদের ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে কত বছর শাসন করেছে? 200 বছর না? জি স্যার। 200 বছর, প্রায় 200 বছর। প্রায় 200 বছর। প্রায় 200 তাহলে খেয়াল করো যে ওই সময় ভারতীয় মানে ব্রিটিশরা এখান থেকে বিতাড়িত হয়েছে হচ্ছে 1947 সালে। তার মানে 1847, 1747। তার মানে ওদের কাজকর্ম প্রায় শুরু হয়েছিল 1747। আর হচ্ছে প্রথম কোম্পানি আইন প্রবর্তিত হয়েছে 1844। তার মানে 100 বছর পূর্বে থেকে এই ভারতীয় উপমহাদেশে এটা শাসন করেছিল। তাহলে সেই সময় বড় বড় কোম্পানি যেগুলো গঠিত হয়েছে এগুলো ওই সময় রাজা বাদশাদের কাছ থেকে অনুমতি নিয়ে এগুলো গঠন করেছিল। তাহলে সেগুলো হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। এরপর আসলে বিধিবদ্ধ কোম্পানি। বিধিবদ্ধ কোম্পানি কাকে বলে? যে সকল কোম্পানি আইন অনুযায়ী গঠিত নয়, বরং জাতীয় সংসদে অথবা রাষ্ট্রপতির বিশেষ আদেশ বলে জনকল্যাণের জন্য যে কোম্পানিগুলো গঠিত হয়েছে সেই কোম্পানিগুলো হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। তোমরা কি বুঝতে পারছো? যেমন বাংলাদেশে বিআরটিসি এর নাম শুনেছো? বিআরটিসি, বিটিভি, ওয়াসা, তাই না? এরকম আরো হচ্ছে অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেই প্রতিষ্ঠানগুলো বিসিআইসি, বিআরটিএ, বাংলাদেশ বিমান এগুলোর বিশেষ আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ এগুলো জাতীয় সংসদে মানে আইন পরিষদে অথবা রাষ্ট্রপতির বিশেষ আদেশে এই কোম্পানিগুলো প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই কোম্পানিগুলোকে বলা হয় বিধিবদ্ধ কোম্পানি, যেগুলো 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী প্রতিষ্ঠিত নয়। এই বুঝতে পারছো এবার? স্যার এগুলো প্রাইভেট লিমিটেড নাকি পাবলিক লিমিটেড? এটা হলো আসলে শেয়ার তো বিক্রি করে না। শেয়ার বিক্রি করে এরা? শেয়ার বিক্রি করে, কিন্তু এগুলো বিশেষ আইনে প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ আইনে প্রতিষ্ঠিত হয়েছে, এটা প্রাইভেট পাবলিক শব্দটা উল্লেখ নাই। যেমন ধরে নাও ওয়াসা লিমিটেড, তাই না? আছে না ওয়াসা? তারপরে হচ্ছে যে বিআরটিসি, বিআরটিএ, বিসিআইসি, এইগুলো কোনো প্রাইভেট হয় না, সরকারি প্রতিষ্ঠান এগুলো। এই বুঝেছো? জি স্যার। এগুলো সরকারি প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানগুলো জাতীয় সংসদে, আচ্ছা জাতীয় সংসদে যেগুলো পাস হয় সেগুলো জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করে নাকি সরকার মালিক? সরকার মালিক। এগুলো সরকারি প্রতিষ্ঠান, এগুলো জনকল্যাণের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এইগুলো হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি, যেগুলো 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী গঠিত নয়। এরপর আসলে দেখি স্যার এগুলো সরকার চাইলে বন্ধ করতে পারে? হ্যাঁ অবশ্যই, কিন্তু যেগুলো জনকল্যাণের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, যদি অকল্যাণের কারণ হয় তাহলে সরকার বন্ধ করে দেবে। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ। তারপরে হচ্ছে নিবন্ধিত কোম্পানি। নিবন্ধিত কোম্পানি মানে হচ্ছে যে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত কোম্পানিকেই বলা হয় নিবন্ধিত কোম্পানি। কোন কোম্পানিকে নিবন্ধিত কোম্পানি বলা হয়? 1994 সালের আইন অনুযায়ী গঠিত যেগুলো। হ্যাঁ, 1994 সালের আইন অনুযায়ী গঠিত কোম্পানিকে নিবন্ধিত কোম্পানি বলা হয়। খেয়াল করেছো? 1994 সালের আইন অনুযায়ী নিবন্ধিত কোম্পানিকেই আসলে নিবন্ধিত কোম্পানি বলা হয়। অর্থাৎ যে সকল কোম্পানি 1994 সালে আইন অনুযায়ী গঠিত হয়েছে সেই সকল কোম্পানিকে বলা হয় নিবন্ধিত কোম্পানি। তো এই নিবন্ধিত কোম্পানিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সসীম দায় সম্পন্ন কোম্পানি, আর একটা কি অসীম দায় সম্পন্ন কোম্পানি। আমরা জানি এক মালিকানা ব্যবসায়ের দায় অসীম, অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের দায় অসীম, কিন্তু যৌথ মূলধনী কোম্পানির দায় সসীম করা হয়েছে, কিন্তু অসীমিত হতে পারে। কি অসীম তাহলে হতে পারে? সসীম দায় সম্পন্ন কোম্পানি কাকে বলে? যে কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় বিনিয়োগকৃত অর্থের সমান অথবা প্রতিশ্রুত মূল্য দ্বারা সীমাবদ্ধ, সেই কোম্পানিকে বলা হয় সসীম দায় সম্পন্ন কোম্পানি। ধরে নাও যে তুমি একটা শেয়ার ক্রয় করেছো 5,000 টাকায়, তাহলে তোমার যদি দায় বর্তায় তাহলে 5,000 টাকা পর্যন্ত তোমার দায় বর্তাবে, এর বেশি বর্তাবে না। অথবা তুমি যখন শেয়ার ক্রয় করেছো তুমি বলেছো, তোমার সাথে শর্তই হয়েছে, চুক্তিই হয়েছে, মানে ওখানে ওই যে শেয়ার এর শর্তই ছিল যে আপনি 20,000 টাকা পর্যন্ত দায় বহন করবেন, যদিও 5,000 টাকা দিয়ে আপনি শেয়ার ক্রয় করে মালিক হচ্ছেন।
তাহলে তুমি কি প্রতিশ্রুতি দিচ্ছ না 20,000 টাকার? জি স্যার 20,000 টাকার কোম্পানি যদি লস হয় তাহলে কোটি কোটি টাকা লস হয়, যার দায়ভার তোমাকে লক্ষ লক্ষ টাকা বহন করতে হতো যদি দায় সীমাবদ্ধ না হতো। দায় সীমাবদ্ধ হয়েছে দুই ভাবে, একটা হচ্ছে প্রতিশ্রুতি মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি, আর একটা হচ্ছে শেয়ার মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি। অর্থাৎ সসীম দায় সম্পন্ন কোম্পানি দুই প্রকার, একটা হচ্ছে প্রতিশ্রুতি মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন আর শেয়ার মূল্য দ্বারা। তো এই নিবন্ধিত কোম্পানি দুই ভাবে হয়, সসীম দায় সম্পন্ন কোম্পানি, অসীম দায় সম্পন্ন কোম্পানি। যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় সসীম হয় তাহলে সেই কোম্পানিকে বলা সসীম দায় সম্পন্ন কোম্পানি, আর যদি শেয়ার হোল্ডারদের দায় অসীম হয়ে থাকে তাহলে সেই কোম্পানিকে বলা হয় অসীম দায় সম্পন্ন কোম্পানি। বুঝতে পেরেছো কি এটা? জি স্যার হ্যাঁ, ধরে নাও যে কোম্পানি তুমি বিনিয়োগ করেছো 5,000 টাকা, কিন্তু কোম্পানি এমন লস খেয়েছে যে তোমার এখন ভাগে পড়েছে 1 লক্ষ টাকা। তুমি আর বলার সুযোগ নেই, কেন আমি 1 লক্ষ টাকা বহন করব, আমি তো 5,000 টাকা বিনিয়োগ করেছি, এই ধরনের বলার কোনো সুযোগ তখন থাকবে না। কারণ হলো তুমি অসীম দায় সম্পন্ন কোম্পানিতে শেয়ার ক্রয় করেছো। আর সসীম দায় সম্পন্ন কোম্পানিতে যদি শেয়ার হোল্ডারদের দায় সসীম করা হয়, সীমাবদ্ধ করা হয়, কিভাবে সীমাবদ্ধ হবে পরে লেখা আছে দেখো, যে প্রতিশ্রুতি মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি, প্রতিশ্রুতি মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি বা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি, আর শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি। এটা কাকে বলে? এটা কাকে বলে? প্রতিশ্রুতি মূল্য কি? যদি কোনো শেয়ার হোল্ডার তার কৃত শেয়ার মূল্যের বাইরে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত দায় বহন করতে প্রতিশ্রুতিবদ্ধ হয় তাহলে সেই কোম্পানিকে বলা হয় প্রতিশ্রুতি মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি। তুমি শেয়ার ক্রয় করেছো, ধরে নাও সর্বশেষ করলে 5,000 টাকার একটি শেয়ার ক্রয় করেছো, কিন্তু তুমি দায়বদ্ধ হলে বা প্রতিশ্রুতি দিয়েছিলে যে আমি 20,000 টাকা পর্যন্ত দায় বহন করতে রাজি আছি, তাহলে কোম্পানি যত লসই হোক না কেন তোমাকে 20,000 টাকার বেশি দায় বহন করতে কোম্পানি বাধ্য করতে পারে না। আর শেয়ার মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি কি? একজন শেয়ার হোল্ডার যত টাকা দিয়ে শেয়ার ক্রয় করবে তার মূল্য তত টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, এই ধরনের কোম্পানিকে বলা হয় শেয়ার মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি। বুঝেছো আমার কথা? কি বুঝতে পারলা বাবা? ইয়েস স্যার। রাইট, ওকে। এটা নিয়ে কোনো কনফিউশন তো নেই? তাহলে অসীম দায় সম্পন্ন কোম্পানির শেয়ার মানুষ কিনে কেন? বাংলাদেশে অসীম দায় সম্পন্ন কোম্পানি নাই। বাংলাদেশে অসীম একটা সময় ছিল, আর বিদেশে হয়তো যুক্তরাষ্ট্রে দেখি কোথাও আছে কিনা উল্লেখ, নাম উল্লেখ আছে কিনা অসীম দায় সম্পন্ন কোম্পানি। এরকম কোম্পানি আমাদের দেশে নাই, এরকমই কথা বলা হয়েছে। বাইরের দেশে থাকতে পারে কিন্তু আমাদের দেশে নেই। বুঝতে পেরেছ? জি স্যার। হ্যাঁ, এটা হলো বিষয়। তাহলে অসীম দায় সম্পন্ন কোম্পানি আমাদের দেশে নেই এবং ভারতীয় উপমহাদেশেও নেই, কিন্তু সবগুলো সসীম দায় সম্পন্ন লিমিটেড লাগানো আছে। তো এই যে শেয়ার হোল্ডারদের দায় সসীম বলেই কোম্পানির নামের শেষে কি লাগানো থাকে বলতে দেখি? এলটিডি, লিমিটেড। লিমিটেড। লিমিটেড লিমিটেড মানে সীমাবদ্ধ। সসীম কিসের সসীম? কোম্পানির কার্যপরিধি সসীম নাকি কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় সসীম? কোনটা? দায় সসীম। কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় সসীম। কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় সসীম করা হয়েছে এখানে। ওকে, তাহলে এই সসীম দায় সম্পন্ন কোম্পানি প্রতিশ্রুতি মূল্য দ্বারা হতে পারে, অর্থাৎ আমি ওয়াদা করছি যে কোম্পানির শেয়ার মূল্য যাই হোক না কেন আমি এত টাকা পর্যন্ত দায় বহন করতে বাধ্য থাকবো, আর কোম্পানি আমাকে এত টাকার বেশি দায় বহন করতে বাধ্য করতে পারবে না। ঠিক আছে? আর শেয়ার মূল্য কি? তোমার শেয়ারের মূল্য যত টাকা বিনিয়োগ করেছো তত টাকা তোমাকে বহন করতে হবে, তত টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, এর চাইতে বাইরে তুমি আর বহন করতে প্রস্তুত নও বা কোম্পানি বাধ্য করতে পারে না। এরপর হচ্ছে শেয়ার মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি। এবার আসো, কোম্পানি বলতে শেয়ার মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানিকেই বোঝায়। এই কোম্পানিগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর আরেকটা কি পাবলিক লিমিটেড কোম্পানি। বলো কি কি? প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পাবলিক লিমিটেড কোম্পানি। রাইট, যারা ক্লাস 9 10 এ পড়েছে, বিজনেস স্টাডি ছিল, তারা প্রাইভেট পাবলিক ভালো করে বুঝবে, জানে ওরা। ওকে, প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে আর পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে এটা আমরা একটু দেখব। যে শেয়ার মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি কি? যে একজন শেয়ার হোল্ডার যত টাকা দিয়ে শেয়ার ক্রয় করবেন তার দায় তত টাকা পর্যন্ত বর্তাবে, এর বাইরে কোন কোম্পানি ওই শেয়ার হোল্ডারকে দায় বহন করতে বাধ্য করতে পারে না। তো এই কোম্পানিকে
দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা পাবলিক লিমিটেড কোম্পানি। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে? যে কোম্পানির শেয়ার মানে যে কোম্পানির শেয়ার হোল্ডারদের সংখ্যা সর্বনিম্ন 2 জন, যে কোম্পানির শেয়ার হোল্ডারের সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন পর্যন্ত হতে পারে এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, অথবা শেয়ার যদি বিক্রি করতে হয় তাহলে এই কোম্পানির অন্তর্ভুক্ত বা ভেতরে যে সকল সদস্য রয়েছে তাদের মধ্যেই ক্রয় বিক্রয় করতে পারে এবং বাইরে কারো কাছে বিক্রি করতে পারে না। এই ধরনের কোম্পানিকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। তোমরা কি বুঝতে পেরেছো? যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন হতে পারে এবং শেয়ার হস্তান্তরযোগ্য নয়, অবাধে হস্তান্তরযোগ্য নয়, অর্থাৎ বাইরের কারো কাছে বিক্রি করতে পারে না, এই ধরনের কোম্পানিকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি হতে হয় তাহলে কোম্পানির নামের লিমিটেডের আগে প্রাইভেট শব্দটা ব্র্যাকেটে থাকবে। তোমরা যখন বাসার বাইরে হাঁটা চলাফেরা করবে দেখবে কোন কোন কোম্পানির নামের মাঝখানে প্রাইভেট শব্দটা লেখা আছে। যদি প্রাইভেট শব্দটা থাকে তাহলে বুঝতে হবে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং এর সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন থেকে 50 জন। আর যদি প্রাইভেট শব্দটা না থাকে তাহলে বুঝতে হবে এটি পাবলিক লিমিটেড কোম্পানি। কি বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। রাইট। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে? প্রাইভেটের সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন থেকে শুরু হয়েছে, অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেটের চেয়ে অনেক বড়, এর দরজা অনেক বড়, পরিধি অনেক বড়। এর সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ এর শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। ঠিক আছে? তাহলে যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ এর শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধে যে কোনো ব্যক্তি বাইরের যে কোনো ব্যক্তির কাছে ক্রয় বিক্রয় করতে পারে, সেই কোম্পানিকে বলা হয় পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে বলো দেখি প্রাইভেটের সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? কয়জন? 2 জন। 2 জন। সর্বনিম্ন 50। আর পাবলিকের সর্বনিম্ন কতজন? সর্বনিম্ন 7 জন। আর সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। রাইট। এই পাবলিক লিমিটেড কোম্পানিকে আবার দুই ভাবে ব্যাখ্যা করা যায়, অর্থাৎ নিচের এই পাবলিক লিমিটেড কোম্পানি আবার 4 প্রকার। এই যে ক খ দেখতে পাচ্ছ না? পাবলিক লিমিটেড কোম্পানি 4 প্রকার। এই 4 প্রকারকে আবার দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটা মালিকানার ভিত্তিতে পাবলিক লিমিটেড কোম্পানি আর নিয়ন্ত্রণের ভিত্তিতে মালিকানা পাবলিক লিমিটেড কোম্পানি। তো মালিকানার ভিত্তিতে হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি 2 প্রকার, একটা সরকারি আর একটা বেসরকারি কোম্পানি। তো সরকারি কোম্পানি কাকে বলে? যে কোম্পানি সরকার কর্তৃক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত, সেই কোম্পানিকে বলা হয় সরকারি কোম্পানি। কি বোঝা গেছে? যেমন বিসিআইসি, ওয়াসা, বিটিভি, হ্যাঁ, এগুলো হচ্ছে সরকারি কোম্পানি। বিআরটিসি সরকারি কোম্পানি। আর বেসরকারি কোম্পানি কি? সরকারি কোম্পানি নয়, বরং বেসরকারি মালিকানায় গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত, যার নিয়ন্ত্রিত কোম্পানিকে বলা হয় বেসরকারি কোম্পানি। এখন ধরো যদি কোনো বেসরকারি ভাবে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসায় পরবর্তী সময় সরকার 51% বা তার চেয়ে বেশি শেয়ার ক্রয় করেছে, তাহলে সেটাও সরকারি কোম্পানি হিসেবে ট্রিট হবে। আর বেসরকারি হতে চাইলে বেসরকারি মালিকানাধীন অবশ্যই 51% বা তার চেয়ে বেশি শেয়ার সংখ্যা থাকতে হবে। অথবা বেসরকারি ভাবে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসাকে বেসরকারি কোম্পানি বলা হয়। এরপর আসছে থেকে নিয়ন্ত্রণের ভিত্তিতে পাবলিক লিমিটেড কোম্পানি। কে নিয়ন্ত্রণ করবে? আচ্ছা, যে এ কোম্পানি বি কোম্পানির 51% বা তার চেয়ে বেশি শেয়ার ক্রয় করে নিল। এবার বলো দেখি বি কোম্পানি নিজে নিয়ন্ত্রণ করবে নাকি এ কোম্পানি বি কে নিয়ন্ত্রণ করবে? এ কোম্পানি নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, এ কোম্পানি, রাইট। কারণ হচ্ছে যে বি কোম্পানির অধিকাংশ শেয়ার এ কোম্পানির হাতে চলে গিয়েছে। তাহলে এ কোম্পানি হচ্ছে হোল্ডিং কোম্পানি, আর যে কোম্পানি নিয়ন্ত্রিত হবে সেটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে আমরা সংজ্ঞা এইভাবে বলতে পারি, যদি কোনো কোম্পানি অপর কোনো কোম্পানির 51% বা তার অধিক শেয়ার ক্রয় করে তাহলে সেই কোম্পানিকে বলা হয় হোল্ডিং কোম্পানি। আর যে কোম্পানিকে নিয়ন্ত্রণ করবে সেই কোম্পানি হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। এখন বলো কে প্রশ্ন করেছিলাম?
কে প্রশ্ন করতে চেয়েছিলা? কারো প্রশ্ন আছে? তাড়াতাড়ি রেসপন্স করো বাবা, সময় কম। স্যার রবি কি হোল্ডিং কোম্পানি না? কে কে রবি? না 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 না, হ্যাঁ হ্যাঁ রবি হোল্ডিং কোম্পানি, রাইট। হ্যাঁ হ্যাঁ রবি হোল্ডিং কোম্পানি, হোল্ডিং হোল্ডিং কোম্পানি। আর এয়ারটেল হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। বুঝে গেছে? জি স্যার। দেখবে যে এয়ারটেলে যত মেসেজ টেসেজ আসে তখন সেটা হচ্ছে রবি এক্সিয়াটা থেকে আসে। বুঝতে পেরেছো? জি স্যার। কিন্তু ওরা একীভূত হয়েছে আর কি। ওকে, নেক্সট হচ্ছে কোম্পানি গঠনের পদ্ধতি, কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি বা গঠন প্রণালী। খুব কেয়ারফুলি, আমি একটু দ্রুত বলবো, সময় 10 মিনিট আছে, দ্রুত একটু বলতে হবে। সেটা দেখো যে কোম্পানি একটি আইনসৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান, সুতরাং এটি যেহেতু হলো অনেক বড় প্রতিষ্ঠান, মূলধনের পরিমাণ অনেক বেশি, এর কার্যপরিধি অনেক অন্যান্য ব্যবসা থেকে অনেক বেশি, সুতরাং এই কোম্পানি একটা আইনসৃষ্ট প্রতিষ্ঠান হওয়ার কারণে একে কিছু আনুষ্ঠানিকতা মেনটেন করতে হয়, অর্থাৎ কতগুলো ধাপ অতিক্রম করে এটা গঠন করতে হয়। সেই ধাপগুলো কি কি? দেখো, 4টি ধাপে একটি কোম্পানি গঠন হয়। কয়টি ধাপে গঠন হয় বলো? 4টি ধাপে। 4টি ধাপে কি কি? প্রথমত আমরা দেখতে চাই যে উদ্যোগ গ্রহণ পর্যায়ে, দলিলপত্র প্রণয়ন পর্যায়ে, নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়ে আর কার্যারম্ভ পর্যায়ে। সবাই খুব কেয়ারফুলি শুনবে বাবা। মিউট করো, মিউট করো। এই সরকার, মোহাম্মদ সরকার, আচ্ছা ওকে, দেখো কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি বা গঠন প্রণালী কি আছে? উদ্যোগ গ্রহণ পর্যায়ে, দলিলপত্র প্রণয়ন পর্যায়ে, নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়ে, কার্যারম্ভ পর্যায়ে মুখস্থ রাখতে হবে। এগুলো কি মুখস্থ করার বিষয় নাকি এমনি পড়ার বিষয়? মুখস্থ করতে হবে। এই প্রাইভেট পাবলিক দুটোই একদম বাসায় মুখস্থ করে লিখতে হবে। কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি বা প্রণালী কি কি আছে? উদ্যোগ গ্রহণ পর্যায়ে দেখো, উদ্যোগ গ্রহণ বলো দেখি, প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন কয়জন? 2 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন কয়জন? 7 জন। 7 জন স্যার। রাইট, থ্যাংক ইউ। এখন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি গঠন করতে হয় তাহলে কমপক্ষে কয়জন ব্যক্তিকে উদ্যোগ গ্রহণ করতে হবে? 2 জন। 2 জনকে। আর একটি পাবলিক লিমিটেড কোম্পানি যদি গঠন করতে হয় তাহলে কমপক্ষে কতজন ব্যক্তিকে উদ্যোগ গ্রহণ করতে হবে? 7 জন। 7 জন। যাদের হাত ধরে যারা প্রথম কোম্পানি গঠন করে তাদেরকে বলা হয় প্রবর্তক। তাদেরকে কি বলা হয়? প্রবর্তক। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য কমপক্ষে 2 জন ব্যক্তি এবং পাবলিক লিমিটেড কোম্পানির জন্য কমপক্ষে 7 জন ব্যক্তি যাদেরকে প্রবর্তক বলা হয়, এদেরকে কোম্পানি গঠনের জন্য প্রাথমিকভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। এই উদ্যোগ আগ্রহী হয়ে, স্বেচ্ছা প্রণোদিত হয়ে আগ্রহী হলে একত্রিত হয়ে কি করবে? প্রথমত কিছু কাজ করতে হবে। কি কি কাজ করতে হয়? এরা চিন্তা করবে, আমরা ক্ষেত্র চিহ্নিতকরণ, আমরা মাছের পাবলিক লিমিটেড কোম্পানি করব, পাটের করব, ধানের করব, গমের করব, চালের করব, পেন পেন্সিল স্কেল কিসের করব পাবলিক লিমিটেড কোম্পানি? ওষুধের করব না খাবারের করব? এগুলো অনেকগুলো ক্ষেত্র রয়েছে না, বলো তো দেখি। হ্যাঁ, যে কোনো শেষ করি আগে। যে কোনো ক্ষেত্র তোমাকে, যে কোনো একটা ক্ষেত্র তোমাকে চিহ্নিত করতে হবে যে আমরা, হ্যাঁ ঠিক আছে, পাট কোম্পানি একটা স্থাপন করব, অথবা একটা মেডিসিন কোম্পানি স্থাপন করব, স্কোয়ারের মতো আমরা একটা মেডিসিন কোম্পানি প্রতিষ্ঠা করব। তাহলে এটি একটি চিহ্নিত করা। তারপরে সম্ভাব্যতা যাচাই, মানে সম্ভাবনা যাচাই। তুমি যে ক্ষেত্রগুলো চিহ্নিত করেছো, ধান, পাট, গম, আলু, পটল ইত্যাদি, যেটারই তুমি বিজনেস করতে চাও না কেন, এগুলোর মধ্যে থেকে কোনটাতে তোমাদের সফল হওয়ার সম্ভাবনা রয়েছে, সফল সাকসেস হওয়ার সম্ভাবনা কোনটাতে রয়েছে, সেটি তোমাকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। এই ঠিক কিনা বলো?
কারা করবে? এই প্রবর্তকরা করবে, ওই 2 জন বা 7 জন। এরপর হচ্ছে প্রকল্প অনুমোদন, যেটাতে তোমার সম্ভাবনা রয়েছে, খুব খুব সম্ভাবনা রয়েছে, সেই প্রকল্পটাকে তোমাকে অনুমোদন দিতে হবে। এ প্রকল্প, বি প্রকল্প, সি প্রকল্প, ডি প্রকল্প, অনেকগুলো প্রকল্প তুমি সামনে নিয়েছো। এগুলোর মধ্য থেকে তুমি ধরে নাও যে বি প্রকল্প সবচেয়ে উত্তম, তুমি বি প্রকল্পটাকে বেছে নিলা এবং এই প্রকল্পটাকে অনুমোদন দিলা। এখন বি প্রকল্প অনুযায়ী তোমার ব্যবসা প্রতিষ্ঠান হবে। এখন এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ কোথা থেকে আসবে, হ্যাঁ, শেয়ার মূলধন কত হবে, ঋণ মূলধন কতটুকু হবে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে হবে। একজন আর্থিক ব্যবস্থাপক এই কাজটি করবেন, অর্থাৎ ওই প্রবর্তকদের মধ্য থেকে বড় প্রবর্তকরা এই কাজটি করবেন। আর্থিক পরিকল্পনা তৈরি করতে হবে। এখন প্রতিষ্ঠানের নাম নির্বাচন করতে হবে। তুমি কি চাইলেই আরেকটি স্কয়ার কোম্পানি দিতে পারবে? তোমরা 2 জন বা 7 জন স্কয়ার কোম্পানি দেওয়া সম্ভব না, কারণ হচ্ছে পৃথিবীতে স্কয়ার কোম্পানি রয়েছে। ওয়াসা নামে আরেকটা প্রতিষ্ঠান দিতে পারবে না স্যার। না। আমি যদি স্কয়ার 1 স্কয়ার 2 এরকম দিই তাহলে কি হবে? না না না, তখন তো স্কয়ার কোম্পানিরই 1 2 3 শাখা মনে করবে আর কি মানুষ। ঠিক আছে, এই হলো বিষয়। তো আরেকজন চাইলে কি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ নামে আরেকটি প্রতিষ্ঠান দিতে পারবে? না স্যার, না, দিতে পারবে না। তারপরে তুমি যদি চিন্তা করো আমি ইউনেস্কো নাম দেব, দিতে পারবে? ইউনেস্কো? না, দিতে পারবে না। নিয়ম রয়েছে যে পৃথিবীতে যদি কোনো কোম্পানির নাম রয়েছে সে নামে দেয়া যাবে না। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী বা নিষিদ্ধ প্রতিষ্ঠানের নামে অথবা ব্যক্তির নামে নামকরণ করা যাবে না, যেগুলো গেজেট আকারে প্রকাশ করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের কোনো নাম বা জাতিসংঘের কোনো অঙ্গ সংস্থানের নামে নামকরণ করা যাবে না। তোমাকে এগুলো মেনটেন করে একটা নাম নির্বাচন করে তোমাকে কোম্পানিকে দিতে হবে। কোম্পানি এগুলো বিশ্লেষণ করবে, দেখবে পৃথিবীতে এই নামে আর কোনো কোম্পানি আছে কিনা। যদি না থাকে তাহলে সেটা নির্বাচন করবে, আর যদি থাকে তোমার সবগুলোর একটাও গ্রহণযোগ্য নয় তাহলে ওই নিবন্ধন অফিস কি করবে, তোমাদের কোম্পানির জন্য নাম নির্বাচন করে দেবে। এটা হলো নাম নির্বাচন। এরপরে নামের ছাড়পত্র সংগ্রহ, যে নামটি নির্বাচন করা হলো, ঠিক করা হলো এই নামে আমাদের কোম্পানি প্রতিষ্ঠা হবে, সেই নামটির একটি ছাড়পত্র গ্রহণ করা। ছাড়পত্র মানে এটি লিখিত অনুমতিপত্র গ্রহণ করা, হ্যাঁ এই নামে আমাদের প্রতিষ্ঠান নামকরণ করা হবে। ক্লিয়ার তোমাদের কাছে? জি ক্লিয়ার? স্যার। ওকে, লেট মি প্রথমে একটু স্ক্রিনশটটা নিয়ে নেই। প্রেজেন্টটা নিয়ে নেই। ওকে, এরপর আসুন দেখি, এই পর্যন্ত হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়ের কাজ, সময় কম। দলিলপত্র প্রণয়ন। এবার একটি কোম্পানি যখন গঠন করবে তখন তোমাকে কিছু দলিলপত্র প্রণয়ন মানে হচ্ছে তৈরি করতে হবে। তো একটি কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি দলিল, একটি হচ্ছে স্মারকলিপি বা পরিমেল বন্ধ বা সংঘস্মারক, একই নাম, মুখস্থ করতে হবে 3টাই, স্মারকলিপি, পরিমেল বন্ধ বা সংঘস্মারক। 2 নম্বর হচ্ছে সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী। তা স্মারকলিপি কাকে বলে? স্মারকলিপিকে বলা হয় কোম্পানির একেবারেই প্রধান গুরুত্বপূর্ণ দলিল, একেবারেই প্রধান গুরুত্বপূর্ণ দলিল। এটাকে বলা হয় কোম্পানির গঠনতন্ত্র বা সংবিধান। স্মারকলিপিকে বলা হয় একটি কোম্পানির গঠনতন্ত্র বা সংবিধান। ঠিক আছে, যে দলিলে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায় ও সম্মতির ধারাসমূহ লেখা থাকে সেই দলিলকে বলা হয় স্মারকলিপি। আমি কিন্তু আপাতত মুখস্থ বলছি, এটার উপর লেকচার আছে আরেকটা পরেরটা। আর সংঘবিধি কাকে বলে? যে একটি কোম্পানি প্রতিষ্ঠা হওয়ার পর কোম্পানির অভ্যন্তরীণ কাজগুলো কিভাবে পরিচালিত হবে সে সংক্রান্ত সকল নিয়মকানুন যে দলিলে লেখা থাকে সেটাই হচ্ছে সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী। তোমরা কি বুঝতে পারলা আমার কথা? একটি কোম্পানির যে দলিলে কোম্পানির অভ্যন্তরীণ কার্যাবলী কিভাবে পরিচালিত হবে তার সমস্ত নিয়মকানুন লেখা থাকে, আমরা এটা নিয়ে আলোচনা করবো পরের লেকচারে। সেই দলিলকে বলা হয় সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী। এই 2টি দলিল তৈরি করে কি করতে হবে? হচ্ছে নিবন্ধন অফিসে জমা দিতে হবে। নিবন্ধন অফিসে জমা দিতে হবে। কি বুঝতে পেরেছ? এবার হচ্ছে নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়ে। তো নিবন্ধন পত্র কে দেবে? নিবন্ধন অফিস দিবে না? নিবন্ধন পত্র কে দিবে? নিবন্ধন অফিস। হ্যাঁ, নিবন্ধন অফিস। দেখছো 2 জন চলে গিয়েছে, ক্লাস থেকে বের হয়ে গিয়েছে। ওকে, দেখা যাক আবার।
নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়ে মানে কি, যে একটি নিবন্ধন অফিসে একটি কোম্পানি যখন প্রতিষ্ঠা করার জন্য এই স্মারকলিপি এবং পরিমেয় নিয়মাবলী এবং অন্যান্য কাগজপত্র জমা দেওয়া হয়, অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়, তখন নিবন্ধন অফিস কি করবে, এই তোমার কাগজপত্র এবং আবেদনপত্র পরীক্ষা নিরীক্ষা করবে। বুঝতে পারছো কি? পরীক্ষা নিরীক্ষা করবে, দেখবে যেগুলো কাগজ চাওয়া হয়েছে সেগুলো দেওয়া হয়েছে কিনা। না দেওয়া হলে ওদেরকে মানে সময় দেওয়া হয় যে আপনারা এই দিনের মধ্যে আমাদেরকে এই কাগজগুলো জমা দেন, কি ঠিক আছে তো? বুঝতে পারছো? তাহলে এগুলো হয়ে গেলে তখন নিবন্ধন অফিস কি করে, নিবন্ধন পত্র ইস্যু করে। তো নিবন্ধন পত্র ইস্যু করার সময় কি কি কাগজপত্র জমা দেওয়া হয়, যে কোম্পানির স্মারকলিপির, এই যে স্মারকলিপি আমরা দেখলাম, স্মারকলিপির 3 কপি করতে হবে, অর্থাৎ স্মারকলিপি করার পর এটা ফটোকপি করে 3 কপি করতে হবে। সংঘবিধি অর্থাৎ পরিমেয় নিয়মাবলী, এটাও 3 কপি করতে হবে। উদ্যোক্তা যারা রয়েছে, অর্থাৎ ওই যে প্রাইভেটের জন্য 2 জন, পাবলিকের জন্য 7 জন, এরা উদ্যোক্তা না? এরা কি উদ্যোক্তা কিনা? ইয়েস স্যার। রাইট, এদেরকে বলা হয় প্রবর্তক। তো এদের নাম, ঠিকানা, পেশা, পরিচয় ইত্যাদি উপস্থাপন করতে হবে, ইত্যাদি লিখিত আকারে দিতে হবে। এদের নাম এত, ঠিকানা এত, পেশা এত, অর্থের মূলধনের পরিমাণ এত, ইত্যাদি বিষয়গুলো এখানে লিখতে হবে। উদ্যোক্তা পরিচালকদের নিজ স্বাক্ষরযুক্ত দায়িত্ব পালনের সম্মতিপত্র, কারণ হলো কোম্পানি পরিচালনা করতে হবে, সুতরাং এই উদ্যোক্তা পরিচালকদের পরিচালনা সংক্রান্ত একটা সম্মতিপত্র ওরা জমা দিতে হবে। তারপর হচ্ছে শেয়ার ক্রয়, উদ্যোক্তা পরিচালক যোগ্যতা সুযোগ শেয়ার ক্রয় করতে হবে। আমরা জানবো যোগ্যতা সুযোগ শেয়ার কাকে বলে, সেটাও জানবো, ঠিক আছে? আর হাইকোর্টের উকিল অথবা সংঘবিধিতে উল্লেখ কোনো পরিচালক বা সচিব পদের অধিকারী ব্যক্তি কর্তৃক প্রদত্ত যথার্থতার ঘোষণাপত্র ইত্যাদি আমাদের এই দলিল পত্রের সাথে নিবন্ধন পত্র সংগ্রহ করার সময় জমা দিতে হবে। এবার আসলে দেখি, প্রাইভেট লিমিটেড কোম্পানিও নিবন্ধন পত্র সংগ্রহ করবে, পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধন পত্র সংগ্রহ করবে। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন পত্র সংগ্রহ করার পরপরই সে কাজ শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার পরেও কাজ শুরু করতে পারবে না। কারণ কি, এদের নিবন্ধিত মূলধন রয়েছে, ধরো নিবন্ধন পত্রে লেখা আছে 1 কোটি টাকা, তো যতক্ষণ পর্যন্ত 1 কোটি টাকা সংগ্রহ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারবে না। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি এনিহাও তাকে এই অর্থ সংগ্রহ করতে হবে, এ সংক্রান্ত প্রমাণাদি দাখিল করতে হবে, তারপরে কাজ শুরু করার অনুমতিপত্র নিবন্ধন অফিস থেকে পাবে, এর আগে পারবে না। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি 1 কোটি টাকার অনুমোদিত মূলধন হয়, সেটা যদি সংগ্রহ করতে নাও পারে কিন্তু কাজ শুরু করতে পারবে, পরে কোনো এক সময় অর্জন করলেই হলো। কারো কোনো প্রশ্ন আছে বলো? সময় কম নেই, তাহলে তোমাদের হোমওয়ার্ক কি থাকবে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা ইনস্ট্রাকশন ফলো না করলে তুমি গ্যাপে পড়ে যাবা। তাহলে তোমরা এইটুকু বাড়ির কাজ বাসায় করবে, কোনো প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবো অবশ্যই। কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। যারা অ্যাবসেন্ট থাকছে না তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আসসালাম।